হ্যালো ছাত্রছাত্রী, কেমন আছো? আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আজকে তোমাদের ওই অ্যান্টিপ্লেটলেট ড্রাগসের পার্ট 3 পড়াবো এবং এটাই আমাদের শেষ পার্ট। তো আমরা আজকে আমাদের টপিকস হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগস পার্ট 3 এবং এটাই আমাদের শেষ পার্ট। তো চলো সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, খাতাপত্র বের করে নাও, লিখতে থাকো আমার সাথে। সো আমি আগের দিন যা বলেছিলাম একটু ছোট্ট করে রিক্যাপ করে নিই। ধরো এই হচ্ছে তোমার ব্লাড ভেসেল, এই হচ্ছে ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলের এইটা হচ্ছে এন্ডোথেলিয়াম, এইটা হচ্ছে এন্ডোথেলিয়াম। এই এন্ডোথেলিয়াম সেলগুলো রয়েছে, এন্ডোথেলিয়াম সেলগুলো রয়েছে এবং এই এন্ডোথেলিয়ামের নিচে সাব এন্ডোথেলিয়াল সাবস্টেন্স, সাব এন্ডোথেলিয়াল সাবস্টেন্স। এই সাব এন্ডোথেলিয়াল সাবস্টেন্স যখন এন্ডোথেলিয়াম ইনজিওর হয় তখন সাব এন্ডোথেলিয়াল সাবস্টেন্স কিছু কেমিক্যাল রিলিজ করে এবং পাশাপাশি সেখানে কিছু রিসেপ্টর এক্সপ্রেস করে। জাস্ট সিম্পল মনে রেখো, সেখানে রিসেপ্টর এক্সপ্রেস করে এবং এই রিসেপ্টর গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর, যে রিসেপ্টরগুলো বেসিক্যালি প্লেটলেট অ্যাডিশনে সাহায্য করে। প্লেটলেট কি করে? স্টিক করতে সাহায্য করে, প্লেটলেট অ্যাডিশনে সাহায্য করে। প্লেটলেট অ্যাডিশন হওয়ার ফলে প্লেটলেট তোমার কিছু পার্টিকুলার প্লেটলেটের গায়ে কিছু রিসেপ্টর এক্সপ্রেস হয়, কিছু প্লেটলেটের গায়ে কিছু রিসেপ্টর এক্সপ্রেস হয় এবং এই রিসেপ্টরগুলো প্রপার লাইগ্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে তারা প্লেটলেট অ্যাগ্রিগেশনে সাহায্য করে, দিয়ে একটা প্লেটলেট প্লাক তৈরি করে। তো আমরা চাইছি এই প্লেটলেটকে এখানে জমতে দিব না, তার ফলে আমরা কি করতে চাইছি না, আমরা বেসিক্যালি এই রিসেপ্টরগুলোকে ব্লক করতে চাইছি। বিশেষ করে রিসেপ্টরের সঙ্গে তোমার থ্রম্বোক্সিন যুক্ত হলে প্লেটলেট অ্যাডিশন এবং অ্যাগ্রিগেশন হবে। সেকেন্ড হচ্ছে এডিপি যুক্ত হলে প্লেটলেট অ্যাডিশন এবং অ্যাগ্রিগেশন হবে। এবং 3 নম্বর হচ্ছে বেসিক্যালি থ্রম্বিন যুক্ত হলে প্লেটলেট অ্যাডিশন এবং অ্যাগ্রিগেশন হবে। এবং আমরা চাইছি যে এই মলিকিউলগুলো এই রিসেপ্টরের সঙ্গে যখন প্রপার ইন্টারাকশন হয় তখন প্লেটলেট অ্যাগ্রিগেশন হয় এবং প্লেটলেট অ্যাডিশন হয়। তাহলে আমি এই রিসেপ্টরগুলোকে যদি আমি ব্লক করতে পারি তাহলে কিন্তু এটা হবে না। তাহলে আমি এক এক করে রিসেপ্টর ব্লক করতে চাইছি। তো বেসিক্যালি আমার এই থ্রম্বোক্সিন, দিস ইজ দ্য থ্রম্বোক্সিন A2। অ্যাকচুয়ালি এখানে আমরা থ্রম্বোক্সিনটাকে কি করছি? ব্লক করে দিচ্ছি। তাহলে থ্রম্বোক্সিন যদি ব্লক হয়ে যায়, তাহলে থ্রম্বোক্সিন যদি না তৈরি হয় তাহলে এখানে থ্রম্বোক্সিন রিসেপ্টরের সঙ্গে ওর কিন্তু ইন্টারাকশন হচ্ছে না, তার ফলে কিন্তু প্লেটলেট অ্যাডিশন এবং অ্যাগ্রিগেশন হয়ে প্লেটলেট প্লাক তৈরি হওয়ার চান্স কম হচ্ছে।
এই থ্রম্বক্সান কোত্থেকে তৈরি হয় না, এই যে সেল ইনজুরি হচ্ছে, এই সেল ইনজুরি হওয়ার ফলে এই যে সেল ইনজুরি হচ্ছে, এই ধরো একটা সেল, এই সেল প্রধানত কি নিয়ে তৈরি, এই সেল প্রধানত কি নিয়ে তৈরি না, সেল প্রধানত ফসফোলিপিড নিয়ে তৈরি। কি নিয়ে তৈরি না, ফসফোলিপিড নিয়ে তৈরি, বিশেষ করে লিপিড সাবস্টেন্স। এই লিপিড ব্রেকডাউন হচ্ছে সেল ইনজুরির পরে, লিপিড ব্রেকডাউন হচ্ছে। তাহলে এই লিপিড ব্রেকডাউন হয়ে এখানে একটা এনজাইম কাজ করছে যাকে আমরা বলছি ফসফোলাইপেজ। ফসফোলাইপেজ এনজাইমের মাধ্যমে লিপিড ব্রেকডাউন হয়ে কি তৈরি করছে, আর্চিডোনিক অ্যাসিড তৈরি করছে। আর্চিডোনিক অ্যাসিড, আর্চিডোনিক অ্যাসিড তৈরি করছে। আর্চিডোনিক অ্যাসিড এবারে কি হয়েছে না, তোমার দুটো পাথওয়েতে ভাগ হয়েছে। একটা হচ্ছে সাইক্লো অক্সিজেনেজ পাথওয়ে, সাইক্লো অক্সিজেনেজ এনজাইমের মাধ্যমে কিছু সাবস্টেন্স বা প্রোডাক্ট তৈরি করেছে। আবার আর্চিডোনিক অ্যাসিড লাইপো অক্সিজেনেজ, লাইপো অক্সিজেনেজ পাথওয়ের মাধ্যমে ব্রেকডাউন হয়ে কিছু প্রোডাক্ট তৈরি করেছে। এক্স্যাক্টলি এই সাইক্লো অক্সিজেনেজ এবং লাইপো অক্সিজেনেজ পাথওয়ের মাধ্যমে ব্রেকডাউন হয়ে কি কি প্রোডাক্ট তৈরি করে দেখি না, এখানে বেসিক্যালি এরা তিনটা প্রোডাক্ট তৈরি করে। ওয়ান ইজ প্রস্টাগ্ল্যান্ডিন, ওয়ান ইজ প্রস্টাগ্ল্যান্ডিন, ওয়ান ইজ প্রস্টাসাইক্লিন, প্রস্টাসাইক্লিন। তাহলে একটা হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন, আর একটা হচ্ছে প্রস্টাসাইক্লিন, আরেকটা কি তৈরি করে, আরেকটা হচ্ছে থ্রম্বোক্সিন। তাহলে এক্স্যাক্টলি সেল ইনজুরির ফলে যে ফসফোলিপিড এখান থেকে আছে, সেই ফসফোলিপিড ফসফোলাইপেজ এনজাইমের মাধ্যমে আর্চিডোনিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। আর্চিডোনিক অ্যাসিড সাইক্লো অক্সিজেনেজ এনজাইমের উপস্থিতিতে তিনটা প্রোডাক্ট তৈরি করছে। ওয়ান ইজ প্রস্টাগ্ল্যান্ডিন, ওয়ান ইজ প্রস্টাসাইক্লিন, ওয়ান ইজ থ্রম্বোক্সিন। এক্স্যাক্টলি থ্রম্বোক্সিন একটু। আর লাইপো অক্সিজেনেজ এনজাইমের মাধ্যমে কি তৈরি করছে, বিভিন্ন লিউকোট্রিয়েন্টস। এরা সবাই কিন্তু ইনফ্লামেটরি স্টিমুলাস, এরা সবাই কিন্তু ইনফ্লামেশন ঘটাতে সাহায্য করে, লিউকোসাইটকে অ্যাট্রাকশন করতে সাহায্য করে। এবং নট অনলি দ্যাট, এখানে এই প্রস্টাসাইক্লিন এবং থ্রম্বোক্সিন এক্স্যাক্টলি তারা সাধারণত একে অপরের অ্যান্টাগনিজম হিসেবে কাজ করে, একে অপরের অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে। কিভাবে না, এক্স্যাক্টলি এই প্রস্টাসাইক্লিন এই ধরনের দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লায় নর্মাল অবস্থায় এখানে প্রস্টাসাইক্লিন আছে, এখানে কি আছে, থ্রম্বোক্সিন A2 আছে। নর্মাল হেলদি অবস্থায় প্রস্টাসাইক্লিন এবং থ্রম্বোক্সিন অলওয়েজ কিন্তু ব্যালেন্সড অবস্থায় থাকে। এক্স্যাক্টলি থ্রম্বোক্সিন কি করে, থ্রম্বোক্সিন প্লেটলেট অ্যাডিশন, অ্যাগ্রিগেশন এগুলো করতে সাহায্য করে। এবং নট অনলি দ্যাট, থ্রম্বোক্সিন কিন্তু তোমার কি করে না, থ্রম্বোক্সিন কিন্তু ব্লাড প্রেশারকেও কিছুটা বৃদ্ধি করে। তাহলে থ্রম্বোক্সিন কি করে, ব্লাড প্রেশার মানে ভ্যাসোকনস্ট্রিকশন করতে সাহায্য করে।
তারপরে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়বে, তার ফলে কিন্তু প্লেটলেটগুলো আরও বেশি করে সাইডে চলে আসবে। সেকেন্ড হচ্ছে প্লেটলেট অ্যাডিশন করতে সাহায্য করে, এই থ্রম্বোক্সিন রিসেপ্টর রয়েছে, এবং প্লেটলেট অ্যাগ্রিগেশন করতে সাহায্য করে। তাহলে থ্রম্বোক্সিন যখন বেশি করে রিলিজ হবে তখন প্লেটলেট কিন্তু এখানে স্টিক করার চান্স বাড়বে। বাট প্রস্টাসাইক্লিন জাস্ট অপোজিট করে। প্রস্টাসাইক্লিন অ্যাকচুয়ালি ভ্যাসো ডাইলেশন ঘটায়, তার মানে ব্লাড প্রেসারকে কমায়, এবং পাশাপাশি এরা কিন্তু প্লেটলেট রিপ্লেন্ট হিসেবে কাজ করে। প্লেটলেট রিপ্লেন্ট মানে প্লেটলেটকে এরা কি করে, রিপেল বা দূরে সরিয়ে দিতে সাহায্য করে। তাহলে আমার তো চাই হেলদি অবস্থায় ভেতরে কোনো রকম ভাবে প্লেটলেট জমা আমি চাইছি না। তাহলে প্লেটলেট জমা যদি না চাই তাহলে আবার এমন একটা, তাহলে আমি এক্স্যাক্টলি লজিক্যালি প্রস্টাসাইক্লিন বেশি করে থাকা উচিত, থ্রম্বোক্সিন একটু থাকা উচিত নয়, কারণ আমরা চাইছি না। বাট যদি কোনো কারণে হঠাৎ করে ইনজুরি তৈরি হয়ে যায় তাহলে থ্রম্বোক্সিনকে বাড়াতে হবে। সো দ্যাটস ওয়াই আমাদের হেলদি কন্ডিশনে প্রস্টাসাইক্লিন একদিকে প্লেটলেটকে দূরে সরাচ্ছে, আর থ্রম্বোক্সিন কি করছে, প্লেটলেটকে কাছাকাছি আনছে, দিয়ে একে অপরকে কিন্তু ব্যালেন্স করে দিচ্ছে। তার ফলে প্লেটলেট কিন্তু দূরেও সরছে না, কাছাকাছি এসে স্টিকও হয়ে যাচ্ছে না, তার ফলে প্লেটলেট কিন্তু একটা হেলদি অ্যাটমসফিয়ারের মধ্যে চলাচল করছে। তাহলে প্লেটলেট এক্স্যাক্টলি তোমার নর্মাল অবস্থায় প্রস্টাসাইক্লিন এবং থ্রম্বোক্সিন কিন্তু সমভাবে কাজ করছে। বাট যখন ইনজুরি হয় এবং সাব এন্ডোথেলিয়াম এক্সপোজড হয়, যখন এন্ডোথেলিয়াল সেলুলার লেয়ার যখন ব্রেকডাউন হয়ে সাব এন্ডোথেলিয়াম এক্সপোজড হয়, তখন কিন্তু থ্রম্বোক্সিন কিন্তু বেশি করে রিলিজ হয়। তখন থ্রম্বোক্সিন যখন বেশি করে রিলিজ হবে তখন থ্রম্বোক্সিনের দাড়িপাল্লাটা বেশি করে নেমে আসবে, প্রস্টাসাইক্লিনের দাড়িপাল্লা উপরের দিকে উঠে যাবে। তাহলে থ্রম্বোক্সিন যদি বেশি করে নেমে আসে তাহলে প্রস্টাসাইক্লিন যদি কমে যায়, তাহলে থ্রম্বোক্সিন যদি বেড়ে যায়, তখন কি হচ্ছে, ম্যাক্সিমাম থ্রম্বোক্সিন এই থ্রম্বোক্সিন রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে প্লেটলেটকে এখানে জমিয়ে দিচ্ছে। তাহলে আমি কি করছি, এই থ্রম্বোক্সিনকে আমি আসতে দিব না। তাহলে থ্রম্বোক্সিন যদি না আসে তাহলে কিন্তু রিসেপ্টরের সঙ্গে যুক্ত হবে না। রিসেপ্টরের সঙ্গে যদি যুক্ত না হয় তাহলে প্লেটলেট অ্যাডিশন এবং প্লেটলেট অ্যাগ্রিগেশন হবে না, ক্লট তৈরি হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো তার জন্য আমরা থ্রম্বোক্সিনকে আমরা তৈরি হতে দিচ্ছি না। এখানে দেখো, এই সাইকেলটা দেখো, এই পাথওয়েটা দেখো, থ্রম্বোক্সিন তৈরি যদি না হতে দিই তাহলে আমি সাইক্লো অক্সিজেনেসটাকে যদি আমি ব্লক করে দিই তাহলে কি হচ্ছে না, থ্রম্বোক্সিন তৈরি হবে না। তাহলে সাইক্লো অক্সিজেনেসকে যদি আমরা ব্লক করি তাহলে কি হবে, থ্রম্বোক্সিন তৈরি হবে না, থ্রম্বোক্সিন তৈরি হবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে তোমার সাইক্লো অক্সিজেনেজ এই এনজাইমটাকে আমি বন্ধ করতে চাইছি, ব্লক করতে চাইছি। বন্ধ করার অর্থ কি? বন্ধ করার অর্থ কিন্তু বেসিক্যালি তোমার বন্ধ করার অর্থ কি, বন্ধ করার অর্থ যাতে থ্রম্বোক্সিন বেশি করে না তৈরি হয়। তাহলে বন্ধ করতে চাইছি, তার মানে সাইক্লো অক্সিজেনেজকে আমরা ইনহিবিট করতে চাইছি। তাহলে যে সমস্ত ওষুধগুলো সাইক্লো অক্সিজেনেজকে ইনহিবিট করে তাকে আমরা বলে থাকি সাইক্লো অক্সিজেনেজ ইনহিবিটার্স। তাহলে যে সমস্ত ওষুধগুলো সাইক্লো অক্সিজেনেজকে বন্ধ করে তাকে আমরা বলে থাকি সাইক্লো অক্সিজেনেজ ইনহিবিটার্স। এই সাইক্লো অক্সিজেনেজ ইনহিবিটার্সের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা এখানে যেটা ব্যবহার করি দ্যাট ইজ তোমার অ্যাসপিরিন। অ্যাসপিরিন এক্স্যাক্টলি কিন্তু একটা এনএসএআইডি গ্রুপের ড্রাগ। এনএসএআইডি বলতে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি গ্রুপের ড্রাগ, এবং এই এনএসএআইডি কিন্তু সাইক্লো অক্সিজেনেজকে কি করে, ব্লক করে। তো সাইক্লো অক্সিজেনেজকে যারা ব্লক করে তাদেরকে আমরা বলে থাকি এনএসএআইডি। বাট এনএসএআইডির মধ্যে একটা মানে এক্সাম্পল হচ্ছে অ্যাসপিরিন, এবং এই অ্যাসপিরিন এখানে কিন্তু আমরা ব্যবহার করি। তারপরে থ্রম্বোক্সিন A2 কিন্তু বেশি করে তৈরি হয় না, থ্রম্বোক্সিন A2 বেশি করে তৈরি হয় না, থ্রম্বোক্সিন A2 বেশি করে তৈরি হয় না। থ্রম্বোক্সিন A2 বেশি করে তৈরি না হলে তাদের পার্টিকুলার স্পেসিফিক
রিসেপ্টরের সঙ্গে বেশি করে ইন্টারাকশন করতে পারে না, তারপরে কিন্তু বেশি করে অ্যাডিশন এবং অ্যাগ্রিগেশন হয় না। তো এই অ্যাসপিরিন কিন্তু এখানে আমরা বলতে পারি এরা কিন্তু এই সাইক্লো অক্সিজেনেজকে ইরিভার্সিবল ব্লক করে, ইরিভার্সিবল। এক্স্যাক্টলি আমরা যখন এখানে ড্যামেজ হয় তখন প্লেটলেট থেকে, প্লেটলেটও সেল মেমব্রেন রয়েছে, প্লেটলেটেরও সেল মেমব্রেন রয়েছে, প্লেটলেট সেল মেমব্রেন থেকে ফসফোলিপিড, ফসফোলাইপেজ, আর্চিডোনিক অ্যাসিড, দেন থ্রম্বোক্সিন রিলিজ হচ্ছে। বাট ইরিভার্সিবল ব্লক করলে কিছু সুবিধা যেমন আছে, তাহলে ইরিভার্সিবল ব্লক করা মানে বেটার ভাবে কিন্তু সাইক্লো অক্সিজেনেজকে অনেকক্ষণ, অনেক দিন ধরে কিন্তু দাবিয়ে রাখা হবে। ইরিভার্সিবল ব্লক মানে চিরতরে দাবিয়ে দেওয়া। তার মানে ওই ধরো এই হচ্ছে একটা পার্টিকুলার প্লেট, এই প্লেটলেট থেকে তোমার এখানে সেল মেমব্রেন থেকে কি রিলিজ হচ্ছে? আর্চিডোনিক অ্যাসিড, আর্চিডোনিক অ্যাসিড থেকে আলটিমেট কক্সের মাধ্যমে থ্রম্বোক্সিন A2 রিলিজ হচ্ছে। তো অ্যাসপিরিন এসে এই কক্সটাকে কি করছে? ব্লক করে দিচ্ছে। তাহলে কক্সটাকে যদি ব্লক করে দেয় তাহলে আর্চিডোনিক অ্যাসিড থ্রম্বোক্সিন A2 আর বেশি করে তৈরি করবে না, আর্চিডোনিক অ্যাসিড থ্রম্বোক্সিন A2 আর বেশি করে তৈরি করবে না। কার জন্য? পার্টিকুলার এই প্লেটলেটের জন্য। তাহলে এই পার্টিকুলার প্লেটলেটটা এখানে আর জমতে পারবে না। বাট আমরা ওই যদি কোনো রকম সার্জারি বা কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন অথবা কোনো মেডিকেল ইন্টারভেনশন করতে যাই, সেখানে কাটাছেঁড়া হতে পারে। তাহলে কাটাছেঁড়া হলে তো রক্তপাত হবেই। তাহলে রক্তপাত হলে রক্তকে অটোমেটিক ক্লট করাতে হবে, নাহলে বেশি করে রক্তপাত হয়ে গেলে প্রবলেম। নর্মালি যে কোনো সার্জারির প্রধান সমস্যাগুলোর মধ্যে দুটো সমস্যা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হেমোরেজ, সেটা যে কোনো, সেটা ক্রনিক হেমোরেজ হোক, অ্যাকিউট হেমোরেজ হোক, সাব অ্যাকিউট হেমোরেজ হোক, সেটা প্রাইমারি হেমোরেজ হোক, সেকেন্ডারি হেমোরেজ হোক, রিয়েকশনারি হেমোরেজ হোক। তো যে কোনো ধরনের হেমোরেজ কিন্তু প্রচণ্ড বাজে জিনিস, কারণ ব্লাড কিন্তু কোনো ল্যাবরেটরিতে তৈরি করা যায় না। তার ফলে ব্লাড যত কম পরিমাণে লস করা হয় ততই ভালো। তাই সার্জারির সময় আমরা ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে হেমোরেজ কন্ট্রোল, যাকে আমরা হেমোস্ট্যাটিস মেজার বলে থাকি। তাহলে সার্জারির ক্ষেত্রে হেমোরেজ কন্ট্রোল করতে হবে। সেকেন্ড আমরা যে কন্ট্রোল করি দ্যাট ইজ ইনফেকশন। তাহলে 3 নম্বর হচ্ছে পেন। এই তিনটা কিন্তু আমাদের মাথায় রাখতে হয় সার্জারির সময়। একজন গুড সার্জিক্যাল প্রসিডিওরে, একটি গুড সার্জিক্যাল প্রসিডিওরে আমরা সবসময় তিনটা জিনিস মাথায় রাখি। একটা হচ্ছে রক্তপাত বেশি ঘটাবো না, একটা হচ্ছে ইনফেকশন বেশি করবো না, একটা হচ্ছে পেন বেশি হবে না। তার মধ্যে রক্তপাত খুবই, তাহলে রক্তপাত সেই লোকটি যদি আগে থেকে অ্যাসপিরিন খেতে থাকে, তাহলে তার যদি পার্টিকুলার কোনো সার্জারি হয়, তাহলে তো সে সাইক্লো অক্সিজেনের সেই প্লেটলেটের বন্ধ হয়ে আছে, তাহলে সেই প্লেটলেট কখনোই এখানে জমতে পারবে না, তার ফলে ক্লট তৈরি হবে না, তাহলে বেশি করে রক্তপাত হবে। দ্যাটস ওয়াই অ্যাসপিরিন কিন্তু আমরা সার্জারি, যে কোনো সার্জিক্যাল প্রসিডিওর বা যে কোনো মেডিকেল ইন্টারভেনশনাল প্রসিডিওরে আমরা অ্যাসপিরিনকে কিন্তু বন্ধ রাখি, কারণ এটা ইরিভার্সিবল একটা অ্যান্টি প্লেটলেট ড্রাগ। অ্যাকচুয়ালি অ্যাসপিরিনকে আমরা অনেক সময় বলে থাকি ইরিভার্সিবল অ্যান্টি
কতদিন বন্ধ রাখি? 7 থেকে 10 দিন। কেন 7 থেকে 10 দিন? না স্যার, 7 থেকে 10 দিন পর এই প্লেটটা মারা যাবে, নতুন প্লেটলেট তৈরি হবে। নতুন প্লেটলেটে কিন্তু তার আবার থ্রম্বক্সান A2 তৈরি করার কিন্তু ক্যাপাবিলিটি আছে। তাহলে নতুন প্লেটলেটের কিন্তু তার থ্রম্বক্সান A2 তৈরি করার ক্যাপাবিলিটি রয়েছে। তার কিন্তু বিভিন্ন এই যে এনজাইমগুলো, এই কক্স সাইক্লো অক্সিজেনের এনজাইম তৈরি করার ক্যাপাবিলিটি রয়েছে। কারণ আমরা জানি এই সাইক্লো অক্সিজেনের একটা এনজাইম, এটা কিন্তু একটা এনজাইম। সেলের মধ্যে এনজাইম কি করে তৈরি হয়? না, সেলের মধ্যে এনজাইম তৈরি হতে গেলে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সেলের ডিএনএ। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সেলের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে যে জিন ডিএনএ আছে, সেই ডিএনএ একটা পার্টিকুলার জিন আছে, সেই জিনটা সাইক্লো অক্সিজেনেজ তৈরি করে। এক্স্যাক্টলি ডিএনএ এক্সপ্রেসড হবে আরএনএতে, এবং আরএনএ এক্সপ্রেসড হবে এই প্রোটিন সিনথেসিসে, এবং প্রোটিন সিনথেসিসের মাধ্যমে এই এনজাইম তৈরি করবে। তাহলে আমি যদি অ্যাসপিরিন ধরো আমি আজকে খাওয়া শুরু করেছি, তাহলে আমার যতগুলো প্লেটলেট আছে সে কিন্তু এখানে আর স্টিক করা ক্ষমতা নেই। তাহলে আমার যদি কালকে কোনো সার্জারি হয়, তাহলে ডেফিনেটলি আমার কিন্তু প্লেটলেট আর রক্তকে আটকানোর কোনো ক্ষমতা নেই, কারণ এই সাইক্লো অক্সিজেনেজকে পার্মানেন্টলি ব্লক করে দিয়েছে অ্যাসপিরিন। আর সাইক্লো অক্সিজেনেজ এই প্লেটলেট থেকে কোনোদিন তৈরি হবে না, কারণ প্লেটলেটের মধ্যে কোনো রকম নিউক্লিয়াস থাকে না। প্লেটলেটের মধ্যে কোনো রকম কিন্তু নিউক্লিয়াস থাকে না, আমি আগের দিন বলেছিলাম। এবং নিউক্লিয়াস যদি না থাকে তাহলে জেনেটিক এক্সপ্রেশন ঘটবে না। জেনেটিক এক্সপ্রেশন যদি না ঘটে তাহলে প্রোটিন সিনথেসিস হবে না। তাহলে প্রোটিন সিনথেসিস যদি না হয় তাহলে এনজাইম তৈরি হবে না। তাহলে আমি আর ধরো আমি অ্যাসপিরিন খেয়ে আসছি, আমার কিন্তু কালকে সার্জারি, তাহলে আমি যদি অ্যাসপিরিনকে না বন্ধ করি তাহলে আমার বডির মধ্যে যে সমস্ত প্লেটলেটগুলো আছে তার কিন্তু আর সাইক্লো অক্সিজেনেজ এনজাইম তৈরি করার ক্ষমতা নেই, কারণ এই অ্যাসপিরিন কিন্তু সাইক্লো অক্সিজেনেজকে পার্মানেন্টলি ব্লক করে দিয়েছে, তার ফলে ক্ষমতা নেই। তার ফলে সাইক্লো অক্সিজেনেজ যেহেতু তৈরি হবে না, তাহলে কালকে যদি আমার সার্জারি করা হয় তাহলে রক্তপাত বেশি করে হবে। তার জন্য আমি কি করছি, 1 সপ্তাহ পর সার্জারি করছি, আজকে আমি অ্যাসপিরিন বন্ধ রেখে দিচ্ছি। অ্যাসপিরিন বন্ধ রেখে দিলে 1 সপ্তাহ পর কি হচ্ছে, এই প্লেটলেট, পুরনো প্লেটলেট যেগুলো ছিল মারা যাচ্ছে, তার জায়গায় নতুন প্লেটলেট তৈরি হচ্ছে, এবং নতুন প্লেটলেট কিন্তু তৈরি হওয়ার ফলে নতুন প্লেটলেট তৈরি হচ্ছে, এবং নতুন প্লেটলেট তৈরি হচ্ছে, এবং তার ফলে আরেকটা জিনিস হচ্ছে। আরেকটা জিনিস কি করে হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে বেসিক্যালি আমি যখন বন্ধ রেখে দিচ্ছি, তখন এই তোমার এই যে এন্ডোথেলিয়াল সেল, এই এন্ডোথেলিয়াল সেল কিন্তু প্লেটলেট কিন্তু তৈরি করতে পারবে না, বাট এই এন্ডোথেলিয়াল সেল কিন্তু তোমার কি তৈরি করছে না, থ্রম্বক্সিন তৈরি করছে। এন্ডোথেলিয়াল সেল কিন্তু থ্রম্বক্সিন তৈরি করে দিচ্ছে। তাহলে এন্ডোথেলিয়াল সেল যদি থ্রম্বক্সিন তৈরি করে দেয়, আমি তো আগে যখন অ্যাসপিরিন দিয়েছিলাম তখন প্লেটলেটেরও আমরা কক্স বন্ধ করে দিয়েছিলাম, এন্ডোথেলিয়াল সেলেরও কক্স বন্ধ করে দিয়েছিলাম, বাট আমি যখন অ্যাসপিরিনটাকে বন্ধ করে দিলাম তখন থ্রম্বক্সিন কিন্তু কক্স তৈরি করছে। থ্রম্বক্সিন যখন কক্স তৈরি করবে তখন অটোমেটিক্যালি কিন্তু তোমার এখানটায় এই থ্রম্বক্সিন বলছি, এন্ডোথেলিয়াল সেল যখন কক্স তৈরি করবে তখন সেখান থেকে থ্রম্বক্সিন তৈরি হবে, এই থ্রম্বক্সিন কিন্তু ব্লক করবে। আরেকটা এখানে কোশ্চেন আসতে পারে যে তোমার ধরো কক্স থেকে কি তৈরি হচ্ছে, প্রস্টাসাইক্লিনও তৈরি হচ্ছে, থ্রম্বক্সিন ও তৈরি হচ্ছে। আমি কক্সকে ব্লক করে দিয়েছি, থ্রম্বক্সিনও নেই, প্রস্টাসাইক্লিন নেই। প্রস্টাসাইক্লিন কি করেছিল, প্লেটলেটকে জমতে দিয়েছিল না, থ্রম্বক্সিন কি করে প্লেটলেটকে জমতে দেয়, দুজনকেই আমি ব্লক করে দিয়েছি। তাহলে তো ব্যালেন্স হয়ে গেল।
তাহলে এক্স্যাক্টলি কি হবে না, এক্স্যাক্টলি 7 থেকে মানে আমি যদি ক্রনিক অ্যাসপিরিন যদি খেতে থাকি তাহলে আমার প্লেটলেটের কক্স বন্ধ হচ্ছে, ঠিক আছে, বাট আমরা তোমার কি হচ্ছে, বাট আমাদের এই সাব এন্ডোথেলিয়াম থেকে কিন্তু প্রস্টাসাইক্লিন কিন্তু রিলিজ হবে। তার ফলে কিন্তু প্রস্টাসাইক্লিন একে কি করছে না, একে তোমার প্লেটলেটকে জমতে দিচ্ছে না, আবার থ্রম্বক্সিনকে আমরা ব্লক করছি। তার ফলে এখানে অ্যাডিটিভ একটা তোমার প্রপার্টি চলে আসছে। প্রস্টাসাইক্লিন এন্ডোথেলিয়াল সেল থেকে রিলিজ হচ্ছে আর থ্রম্বক্সিনকে আমরা ব্লক করে দিচ্ছি, তার ফলে অ্যাডিটিভ হচ্ছে, তার ফলে কিন্তু বেটার কাজ। দ্যাটস ওয়াই লো ডোজ অ্যাসপিরিন অ্যান্টিপ্লেটলেট ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়, বাট অ্যান্টিপ্লেটলেট ড্রাগ কিন্তু ইরিভার্সিবল ব্লক করে। তার ফলে পুরোনো প্লেটলেটগুলো যতক্ষণ পর্যন্ত না মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নতুন প্লেটলেট পেলে আমরা তার গায়ে আবার কী করবো, তার গায়ে আমরা রিসেপ্টর পাবো, এবং সেখানে নতুনভাবে তোমার থ্রম্বক্সিন এসে ভালো মতন করে কাজ করতে পারবে। তার জন্য আমরা 7 থেকে 10 দিন আমরা কিন্তু টাইম। বাট অ্যাসপিরিনের কিছু সাইড ইফেক্ট আছে অবশ্যই। অ্যাসপিরিন যেহেতু গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সাইড ইফেক্ট রয়েছে, আলসার তৈরি করে, জিআই আলসার তৈরি করে। আচ্ছা, নেক্সট গ্রুপ অফ ড্রাগ দ্যাট ইজ এই এটিপি। এখানে এটিপি যদি আসে অ্যাডিনোসিন ডাইফসফেট, এই অ্যাডিনোসিন ডাইফসফেট তার রিসেপ্টরের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে প্লেটলেট অ্যাডিশন এবং অ্যাক্টিভেশন হবে। তাই আমরা নেক্সট যেটা করছি সেটা হচ্ছে এই এটিপি রিসেপ্টরটাকে ব্লক করছি। তাহলে আমরা নেক্সট গ্রুপ অফ ড্রাগ যেটা করবো সেটা হচ্ছে এটিপি রিসেপ্টর ব্লক। অ্যাকচুয়ালি এই এডিপি রিসেপ্টরের নাম আছে দ্যাট ইজ P2Y12 রিসেপ্টর। P2Y12 রিসেপ্টর ব্লকার্স। তার মধ্যে দুটো গ্রুপ রয়েছে, একটা হচ্ছে রিভার্সেবল ব্লকার, আগে আমরা আসি ইরিভার্সেবল ব্লকার, আর একটা হচ্ছে রিভার্সেবল। অ্যাসপিরিনের আরেকটা সাইড ইফেক্ট হচ্ছে হেমোরেজ, কারণ আমি প্লেটলেটকে নন ফাংশনাল করে দিচ্ছি, তার ফলে মাথার মধ্যে হেমোরেজ হতে পারে, পেটের মধ্যে হেমোরেজ হতে পারে, তার ফলে অনেক সময় অ্যাসপিরিন কিন্তু হেমোরেজ ঘটায়। আচ্ছা, ইরিভার্সিবল ব্লকারের মধ্যে P2Y12 ব্লকার, তার মানে কি এই যে এডিপি রিসেপ্টর চলে আমি ব্লক করে দিচ্ছি এবং পার্মানেন্টলি ব্লক করে দিচ্ছি। তো বেসিক্যালি এই ইরিভার্সিবল ব্লকারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ যেটা আমরা বলবো ক্লপিডিগ্রেল। ক্লপিডিগ্রেল হচ্ছে একটা ইরিভার্সিবল P2Y12 ব্লকার। তাহলে ক্লপিডিগ্রেলকে আমি যদি 1 সপ্তাহ পর যদি আমরা মানে ছেড়ে দিই, ক্লপিডিগ্রেল ধরো সার্জারি হবে, তার যদি 1 সপ্তাহ বা 10 দিন আগে যদি বন্ধ করে দিই তাহলে নতুন প্লেটলেট আসবে, নতুন প্লেটলেটে অটোমেটিক কিন্তু রিসেপ্টর আছে। পুরোনো প্লেটলেটে কিন্তু রিসেপ্টর ব্লক হয়ে গেছে পার্মানেন্টলি, প্লেটলেটের মধ্যে কোনো রকমভাবে জিন এক্সপ্রেশন ঘটে না, তারপরে নতুন রিসেপ্টর তৈরি হয় না, তার জন্য নতুন প্লেটলেট থাকতে হবে। নতুন প্লেটলেট জন্মগ্রহণ করলে সেখানে কিন্তু আবার ক্লট করতে পারবে। সো দ্যাটস ওয়াই ক্লপিডিগ্রেল কিন্তু সাধারণত সার্জারি 7 থেকে 10 দিন আগে স্টপ করে দেওয়া। ক্লপিডিগ্রেল কিন্তু এই গ্রুপের আর যে সমস্ত ড্রাগ আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টিক্লোডিপিন এবং প্রাসুগ্রাল, এবং কে আছে প্রাসুগ্রেল। এক্স্যাক্টলি টিক্লোডিপিন এবং প্রাসুগ্রেল এরা কিন্তু
ব্লিডিং টেন্ডেন্সি বেশি, এরা কিন্তু ব্লিড বেশি ঘটায়, টেন্ডেন্সি কিন্তু অনেক বেশি রাদার দেন ক্লপিডিক্যাল। সো দ্যাটস ওয়াই এগুলো আমরা বেশি ব্যবহার করি না। এবং এরা সবাই কিন্তু ইনভার্সিবল ব্লকার P2Y12, বাট ক্লপিডিক্যাল ইজ ভেরি গুড। ক্লপিডিক্যাল অপটিমাল ব্লক করে, যে অপটিমাল অ্যান্টিপ্লেটলেটিক অ্যাক্টিভিটি পাওয়া যায়। বাট ক্লপিডিক্যালের সব থেকে বড় সমস্যা যে ধরো একটা কোনো পেশেন্ট ক্লপিডিক্যাল খেয়েছে, তো সেক্ষেত্রে তার ইমিডিয়েট সার্জারি যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু প্রিকশন নিয়ে করতে হবে। এবং সেক্ষেত্রে ভিটামিন কে এই সমস্ত অ্যান্টি তোমার হেমোরেজিক এজেন্ট কিন্তু রেডি রাখতে হয়। তার আগে আমরা INR দেখি কতটা কি আছে। তো ক্লপিডিক্যাল কিন্তু ইরিভার্সিবল ব্লক করে, তার ফলে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি থাকে। তার ফলে এদের কিন্তু মাঝে মধ্যে আমরা চেক করে দেখব যে ক্লপিডিক্যাল খাওয়ার পর তার রেসপন্সটা কেমন আসছে। PT-INR করে আমরা PT-INR করে আমরা কিন্তু চেক করে দেখি। তার তুলনায় বেটার ড্রাগস হচ্ছে রিভার্সিবল। আচ্ছা, ক্লপিডিক্যাল সঙ্গে আর দু চারটা কথা। ক্লপিডিক্যাল বেসিক্যালি তো ম্যাক্সিমাম ড্রাগ কিন্তু আমাদের লিভারে মেটাবলাইজড হয়। লিভারে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, সেখানে মেটাবলিজমের সমস্ত যন্ত্রপাতি রয়েছে। ক্লপিডিক্যাল এক্স্যাক্টলি তোমার যে পাথওয়েতে মেটাবলাইজড হয় সেটা হচ্ছে CYP2C। এই CYP2C90 এই পাথওয়েতে কিন্তু মেটাবলাইজড হয়, এবং এই একই পাথওয়েতে মেটাবলাইজড হয় কিন্তু PPI। মানে এক্স্যাক্টলি ধরো একটা চেয়ার, এই একটা চেয়ারে ক্লপিডিক্যাল বসে বলছে, PPI বসে বলছে, দুজনে একে অপরের সঙ্গে বিরোধিতা করছে। তার ফলে যে কোনো একজন বসবে, যে কোনো একজন বাদ চলে যাবে। তার ফলে দেখা গেছে যে ক্লপিডিক্যালের সঙ্গে যদি প্রোটন পাম্প ইনহিবিটর একই সঙ্গে প্রয়োগ করা হয়, তাহলে ক্লপিডিক্যাল আর প্রোটন পাম্প ইনহিবিটর একে অপরের কিন্তু কম্পিটিটিভ ইনহিবিটর হিসেবে কাজ করে, একে অপরের কম্পিটিটিভ ইনহিবিটর হিসাবে কাজ করে। এবং সেখানে দেখা গেছে যে ক্লপিডিক্যালের কাজ তেমন ভালো হয় না, যদিও এরা খুব যদি একান্তই PPI ক্লপিডিক্যালের সঙ্গে দিতে হয় তাহলে চয়েস অফ এজেন্ট হচ্ছে র্যাবিপ্রাজল। কারণ কি, এরা দুজনেই কিন্তু সেম সিস্টেমের মাধ্যমে মেটাবলাইজড হচ্ছে। যখন দুজনই একই সিস্টেমের মাধ্যমে মেটাবলাইজড হচ্ছে, তখন দুজনের কিন্তু সঙ্গে কম্পিটিশন করছে। এ বলছে আমি আগে মেটাবলাইজড হব, সে বলছে আমি আগে মেটাবলাইজড হব। কারণ এই ক্লপিডিক্যাল যেটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ এজেন্ট, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ। তার ফলে একে কিন্তু লিভারে গিয়ে এই সিস্টেমের মাধ্যমে মেটাবলাইজড হয়ে একে কিন্তু অ্যাক্টিভ ক্লপিডিক্যালে কনভার্ট হতে হবে। অ্যাক্টিভ ক্লপিডিক্যাল। বা তুমি যদি তার সঙ্গে PPI দিয়ে দাও তাহলে এ অ্যাক্টিভ হতে অনেকক্ষণ টাইম লাগবে বা অ্যাক্টিভ হবে না। তাহলে ক্লপিডিক্যালটা তুমি তো প্লেটলেটকে যাতে না জমে তার জন্য প্রয়োগ করেছিলে, সেখানে কিন্তু তোমার কার্যসিদ্ধি হলো না। দ্যাটস ওয়াই ক্লপিডিক্যালের সঙ্গে আমরা PPI প্রয়োগ করি না। যদি একান্তই প্রয়োগ করা হয় তাহলে এরা কিন্তু আমরা র্যাবিপ্রাজলের সঙ্গে এরা কিন্তু বেটার কাজ করে। আচ্ছা, রিভার্সিবল P2Y12 ব্লকার্স কে রয়েছে? রিভার্সিবল P2Y12 ব্লকার্স কে রয়েছে? কে রয়েছে? না, রিভার্সিবল P2Y12 ব্লকার্স রয়েছে বেসিক্যালি তোমার টিকাগ্রিল। That is very good drug. এবং টিকাগ্রিলার কিন্তু রিভার্সিবল।
তার ফলে আজকে বন্ধ করে কালকে সার্জারি করা যায়। দ্যাটস ওয়াই যারা টিকাগ্রিলার গ্রিলার খেয়ে আছে তাদের ক্ষেত্রে যে কোনো ইমার্জেন্সি সার্জারি বা আর্জেন্ট সার্জারি কিন্তু করা যায়। যারা ক্লপিডিগ্রাল খেয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক, কারণ ক্লপিডিগ্রাল কিন্তু ইরিভার্সিবল ব্লক করে, টিকাগ্রিলার কিন্তু রিভার্সিবল ব্লক করে। রিভার্সিবল ব্লক মানে যখনই তুমি টিকাগ্রিলার প্রয়োগ করবে তখন এই P2Y12 রিসেপ্টরটা ব্লক হবে, যখনই তুমি টিকাগ্রিলারকে বন্ধ করে দিবে তখন এটা ওয়াশ আউট, বডি থেকে ওয়াশ আউট হয়ে যাবে এবং এই রিসেপ্টরকে খুলে দিবে। তার মানে এই রিসেপ্টর এটা কি বেসিক্যালি P2Y12 রিসেপ্টর। এবার এই রিসেপ্টরের সঙ্গে ধরো টিকাগ্রেলর এখানে প্রয়োগ করেছো, তারপরে এই রিসেপ্টর কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। যখন তুমি টিকাগ্রেলটাকে বন্ধ করে দিবে তখন রিসেপ্টরটা কিন্তু ব্লক অবস্থা আবার খুলে যাবে। যেই ব্লক অবস্থা খুলে গেল তখন কিন্তু আবার আগের মতো কাজ করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, দ্যাটস ওয়াই টিকাগ্রেলর ইজ ভেরি কনফিডেন্ট ড্রাগ, অ্যান্টিপ্লেটলেট এজেন্ট এবং ভেরি গুড রাদার দেন ক্লপিডিগ্রাল এবং ভেরি গুড ম্যানেজমেন্ট। আরেকটা এর আছে ক্যানগ্রিলর, আমরা ব্যবহার করতে পারি। সো দিস আর অল রিভার্সিবল P2Y12 ব্লকার্স। নেক্সট আমরা যেটা আরেকটা রিসেপ্টর আমরা দেখতে পাচ্ছি এখানটা প্লেটলেটের কাছে, এবং এই রিসেপ্টরটাকে আমরা বলি থ্রম্বিন রিসেপ্টর। যদিও থ্রম্বিন বেসিক্যালি কোয়াগুলেশনে সাহায্য করে, প্লেটলেট অ্যাডিশন এবং অ্যাগ্রিগেশনে বিশেষ রোল না থাকলেও, বাট থ্রম্বিন পরীক্ষায় দেখা গেছে তারা কিন্তু প্লেটলেটের সারফেসে যে থ্রম্বিন রিসেপ্টর আছে তার সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু প্লেটলেটকে বেশি করে এখানে স্টিক করতে দেয় এবং প্লেটলেটকে বেশি করে জড়ো হতে দেয়। দ্যাটস ওয়াই আমরা এই থ্রম্বিন রিসেপ্টরকে যদি আমরা ব্লক করে দিতে পারি তাহলে কিন্তু থ্রম্বিন এলেও কিন্তু এখানে প্লেটলেট কিন্তু অতটা স্টিক হবে না, অতটা অ্যাগ্রিগেট হবে না। সো দ্যাটস ওয়াই আমরা যে ওষুধগুলো ব্যবহার করি তাকে আমরা বলি থ্রম্বিন রিসেপ্টর ব্লকার্স। এখন এই থ্রম্বিন রিসেপ্টরের বেসিক্যালি আরেকটি নাম আছে, দ্যাট ইজ প্রোটিএজ অ্যাক্টিভেটেড রিসেপ্টর, এবং এই প্রোটিএজ অ্যাক্টিভেটেড রিসেপ্টর এটা টাইপ 1 বা সাবটাইপ 1। তাহলে থ্রম্বিন রিসেপ্টরের আরেকটা নাম কি? প্রোটিএজ অ্যাক্টিভেটেড রিসেপ্টর 1। এবং একে আমরা ব্লক করি এবং একে ব্লক করার জন্য যে ওষুধগুলো ব্যবহার করি সেগুলো খুব ভালো ওষুধ। সেগুলো যেমন তোমার প্লেটলেটকে অ্যাগ্রিগেট করতে দেয় না, তেমন ক্লট হতেও দেয় না, কোয়াগুলেশন পাথওয়েকে কিছুটা ইনহিবিট করে, যেমন অ্যাটোপ্যাক্সার, যেমন ভোরাপাক্সার। These are all thrombin receptor blocker অথবা protease activated receptor 1 inhibitors. তাহলে এইটাকে যদি আমি ব্লক করে দিই তাহলে আর কিন্তু অ্যাক্টিভেট হবে না। তাহলে আমি এখানে থ্রম্বোক্সিনকে আমি ব্লক করলাম, এখানে P2Y12 রিসেপ্টরকে ব্লক করলাম, এখানেও আমরা কিন্তু প্রোটিএজ অ্যাক্টিভেটেড রিসেপ্টর 1 কে ব্লক করলাম। তাহলে দু জায়গায় রিসেপ্টরকে ব্লক করলাম, এক জায়গায় লাইগ্যান্ডকে ব্লক করলাম। অ্যাকচুয়ালি থ্রম্বোক্সিন এটাও কিন্তু লাইগ্যান্ড, এখানে এডিপি হচ্ছে লাইগ্যান্ড। লাইগ্যান্ড কাকে বলে? যারা রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়। এখানে থ্রম্বিন লাইগ্যান্ড।
তাহলে আমি থ্রম্বোক্সিন মানে হচ্ছে লাইগ্যান্ডকে আমরা ব্লক করলাম আর বাকি জায়গায় দুটো জায়গায় রিসেপ্টরকে ব্লক করলাম। বাট আগের দিন আমি ছবিতে দেখিয়েছিলাম যে আমি এত কিছু না করে এই যে প্লেটলেটের এই হাতটাকে যদি আমি ব্লক করে, প্লেটলেটের এই হাতটাকে যদি ব্লক করে এই, তাহলে কিন্তু আমার এত কিছু করার দরকার নেই এবং সেটা আরো বেশি করে স্ট্রং হলো, হাতে হাত ধরাধরি করতে পারলো না। তো সেক্ষেত্রে আমরা এই প্লেটলেটের যে হাত, সেই হাতটা একটা গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর, এবং এই গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর বেসিক্যালি কিন্তু তোমার গ্লাইকোপ্রোটিন, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন 2B 3, আচ্ছা 3B 2C, ক্যাটাগরি সমস্ত হাত। তো আমরা কি করছি, এই হাতটাকে ব্লক করে দিচ্ছি, তাই এই ধরনের ড্রাগকে আমরা বলে থাকি গ্লাইকোপ্রোটিন 3B2C ইনহিবিটরস। ভেরি গুড ড্রাগ, এবং এগুলো ইন্ট্রাভেনাস ড্রাগ, নট ওরাল। খুব ভালো ড্রাগ এগুলো, ইন্ট্রাভেনাস নট ওরাল, এবং ভেরি এরা গুড ড্রাগ। অ্যাকচুয়ালি এটাকে কাজ করে আমি আগেই ঠিক লিখেছিলাম 2B3C, 3B না 2B3C। তাহলে এই যে প্লেটলেটের হাত, গ্লাইকোপ্রোটিন 2B3C, সেই হাতটাকে আমি কি করছি, কেটে দিচ্ছি, ইনহিবিট করে দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল F6C, most important example F6C, এবং এটা আমরা অনেক সময় অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, ক্যাথেটারাইজেশন ক্ষেত্রে বা ইন্ট্রা আর্টারিয়াল কোনো অ্যাপ্রোচ করতে গিয়ে যাতে ইন্ট্রা আর্টারিয়াল ক্লটিং না জমে, প্লেটলেটস অ্যাগ্রিগেশন যাতে না হয়, কারণ যখন আমি কোনো আর্টারির মধ্যে ক্যাথেটার ঢুকাচ্ছি তখন বিভিন্ন এখানে একটু ড্যামেজ হচ্ছে, ইনসাল্ট করা হচ্ছে এন্ডোথেলিয়ালকে, তাহলে প্লেটলেট অ্যাগ্রিগেশন হওয়ার চান্স বেশি থাকে। দ্যাটস ওয়াই F6C ম্যাপ কিন্তু সেক্ষেত্রে আমরা অ্যাঞ্জিওগ্রাফি, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি বা আদার কোনো অ্যাঞ্জিওগ্রাফি এবং অ্যাঞ্জিওপ্লাস্টিক ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। বাট দে হ্যাভ হাই টেন্ডেন্সি টু ব্লিডিং। তার ফলে আমাকে কিন্তু অবশ্যই তার আগে থেকে যদি লিভারের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু লিভারের সমস্যা মানে ফাইব্রিনোজেন বা আদার ক্লটিং প্রোটিনগুলো বেশি করে তৈরি হয়নি, তারপরে তার হেমোরেজ হওয়ার চান্স বেশি থাকে। বা সে যদি আগে থেকে কোনো অ্যান্টিপ্লেটলেট, ডুয়াল অ্যান্টিপ্লেটলেট, অ্যাসপিরিন প্লাস ক্লপিডিগ্রাল বা বিশেষ করে অ্যাসপিরিন নিচ্ছে তাহলে সেখানে, বা ক্লপিডিগ্রাল নিচ্ছে তাহলে সেখানে একটা প্রবাবিলিটি বেশি থাকে। তো সেগুলো কিন্তু ভালো মন্দ যাচাই করে কিন্তু করতে হয়। এবং এই ইম্পর্ট্যান্ট ওষুধের নাম হচ্ছে FCC ম্যাপ, FCC ম্যাপ, এবং এরা কিন্তু গ্লাইকোপ্রোটিন 2B3C ইনহিবিটর। তার ফলে এরা কিন্তু ইন্ট্রিকিন এবং এই যে ভন উইলবার্ন ফ্যাক্টরের সঙ্গে যে যুক্ত হচ্ছে সেগুলো কিন্তু হয় না, এবং অনেকটা বেটার কন্ট্রোল হয়। বাট সাইড ইফেক্ট অবশ্যই কিন্তু আরেকটা ওষুধ এই গ্রুপের আছে টাইরোফিবান। আরেকটি ওষুধ আছে এই গ্রুপে, দ্যাট ইজ টাইরোফিবান। তো অ্যান্টিপ্লেটলেট ড্রাগস আমরা সাধারণত আইদার আমরা থ্রম্বোক্সিনকে ব্লক করে অ্যাসপিরিন দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি, অথবা P2Y12 রিসেপ্টরকে ব্লক করতে পারি। P2Y12 রিসেপ্টর ব্লক আমরা দুভাবে, অ্যাসপিরিন কিন্তু ইরিভার্সিবল ব্লক করে থ্রম্বোক্সিন,
D2Y12 को দুভাবে আমরা ব্লক করতে পারি, একটা হচ্ছে ইরিভার্সিবল ব্লকার, একটা হচ্ছে রিভার্সিবল ব্লকার। ইরিভার্সিবল ব্লকারের মধ্যে মোস্ট পপুলার হচ্ছে ক্লপিডিগ্রাল, বাট ক্লপিডিগ্রালের সঙ্গে আমরা কিন্তু পিপিআই প্রয়োগ করবো না, কারণ পিপিআই এবং ক্লপিডিগ্রাল সেম পাথওয়ের মাধ্যমে মেটাবোলাইজ হবে। ক্লপিডিগ্রাল যদি মেটাবোলাইজ না হয় তাহলে অ্যাক্টিভ ফর্মে আসবে না, আবার পিপিআই গিয়ে তাকে মেটাবোলাইজ হয়ে অ্যাক্টিভ হতে দিবে না। তার ফলে পিপিআই যদি প্রয়োগ করে ক্লপিডিগ্রাল ভালো করে কাজ করবে না, যদি করতে হয় তাহলে র্যাবিপ্রাজল ইজ বেস্ট। আচ্ছা, আর আছে আমার থ্রম্বিন ব্লকার, এবং থ্রম্বিন ব্লকারের আরেকটি নাম হচ্ছে বেসিক্যালি তোমার প্রোটিয়েজ অ্যাক্টিভেটেড রিসেপ্টর 1 ব্লকার। এবং এখানে আমরা যে ওষুধ আমরা ব্যবহার করি দ্যাট ইজ অ্যাটোপ্যাক্সার, এবং অ্যাটোপ্যাক্সার ইজ ভেরি গুড ড্রাগ। আর আমরা এত কিছু না করে আমরা কি করে হাতটাকে কেটে দিলাম, এবং হাতটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন 2B3A, এবং এই গ্লাইকোপ্রোটিন 2B3A যদি আমরা কেটে দিই তাহলে প্লেটলেটের হাতছানি আসবে না, হাতে হাত ধরাধরি হবে না, হাতছানি দিয়ে ডাকাডাকি হবে না। তো দ্যাট ইজ ভেরি গুড ড্রাগ। তার মধ্যে অ্যাক্সিসিম্যান মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং এটা কিন্তু সাধারণত ইন্টারভেনশনাল কোনো প্রসিডিওরের ক্ষেত্রে যাতে ক্লট না জমে তার জন্য আমরা ব্যবহার করে থাকি, বাট এটা আইভি ইন্ট্রাভেনাস, এবং এরা কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি ঘটায়। তারপরে কিন্তু খুব কেয়ারফুলি এবং খুব মনিটরভাবে ব্যবহার করতে হয়। আমরা প্লেটলেটসের কতটা স্টিকিনেস আছে তারও টেস্ট আমাদের রয়েছে, তো সেগুলো আমরা একদিন আলোচনা করবো। যাই হোক, আজকে আমরা অ্যান্টিপ্লেটলেট ড্রাগস ফাইনাল পার্ট আমরা শেষ করলাম। আশা করি তোমাদের বুঝতে কিছুটা সুবিধা হবে। আমরা এক্সিট এক্সামের নিউ চ্যানেল নিয়ে আসবো, সেখানে আরও ভাস্ট আলোচনা করব। একটু টাইম লাগবে, কারণ দুর্ভাগ্যবশত আমার একটা অ্যাক্সিডেন্টের জন্য শোল্ডার ডিসলোকেশন হয়েছে। হয়তো এই সার্জারি হওয়ার পর হয়তো আমরা পুজোর আগেই হয়তো নিয়ে আসবো ওই চ্যানেল, এবং কাজ চলছে, প্রসেসিং চলছে, আরও বেটারভাবে আসবে, আরও বেটার সাউন্ড কোয়ালিটি এবং আরও বেটার অ্যাপ্রোচভাবে আসবে। এবং সেখানে পুরো ওপেন প্ল্যাটফর্ম থাকবে, সেখানে যারা এক্সিট এক্সামের প্রপারলি থরলি পড়ানো হবে, কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে। তো আমরা আসবো, এবং সেটা সম্পূর্ণ আমাদের এক্সিট এক্সাম এবং ফার্মাসির জন্য আলাদা করে স্পেশালাইজ চ্যানেল। এখন তোমরা যেরকম পড়তে থাকো, যতটুকু দিচ্ছি নিতে থাকো, অনুভব করতে থাকো। যারা এখনও সঠিকভাবে ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হতে চাও, 2024 সেশনে তারা অতি শীঘ্র, আর কিন্তু টাইম নেই, অতি শীঘ্র কিন্তু যোগাযোগ করো এই নাম্বারে। আমি বারংবার একটা কথা বলি যে টাকা পয়সার পেছনে না দৌড়ে কোয়ালিটির পিছনে দৌড়াও, কারণ এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। অনেকে অনেক জায়গায় খুব কম টাকার কথা বলে, বাট যেখানে কম টাকা সেখানে যদি প্রপার পড়াশোনা না হয়, শুধুমাত্র নোটস দেখিয়ে থরলি একটা প্রজেক্টার দিয়ে আমি ধরো এখানে লেখা আছে আমি রিডিং করে যাচ্ছি, যদি করে যাই তাহলে সেটা আমার মনে হয় না একটা ইফেক্টিভ প্রিপারেশান হলো, এবং সেটা কিন্তু ফাঁকি মারারই সমতুল্য কিছুটা। কারণ বোর্ডে সমস্ত কিছু ছবি এঁকে এক্সপ্লেন করে পড়ানো উচিত, এটা আমার পার্সোনাল চয়েস এবং পার্সোনাল অভিমত। এবং তাতে কিন্তু ছাত্রদের বুঝতে সুবিধা হয়, নিতে সুবিধা হয়। কম টাকার পিছনে দৌড়ে একটা ঘেরাটোপের মধ্যে পড়ে যেও না। অনেকে বিভিন্ন টোপ দিচ্ছে, বাট তোমাকে সঠিকভাবে পড়াশোনার জায়গায় ভর্তি হতে হবে। আমরা এইটুকু কথা দিতে পারি, যদি তুমি আমরা যা পড়াচ্ছি যদি থরলি পড়তে থাকো, তাহলে শুধুমাত্র তোমার ফার্মাসি কেরিয়ার নয়, এক্সিট এক্সাম তো আরামসেই ক্লিয়ার হবে, পাশাপাশি একজন তুমি গুড ফার্মাসিস্ট হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে। কারণ আমি আগের দিন বলেছিলাম, একটা তোমার দোকানে তোমার যদি নলেজ বেশি করে এক্সপ্রেশন হয়, তাহলে তোমার দোকানেই বেশি করে ভিড় হবে। শুধু তাই নয়, আমরা ফার্মাসির পাশাপাশি প্রচুর সুবিধা দিয়ে রাখছি, আমরা বইপত্র দিয়ে রাখছি, আমরা যাতায়াতের খরচ দিয়ে রাখছি, আমরা বিভিন্ন স্পেশাল কোর্স ফ্রিতে এর সঙ্গে ফ্রিতে করিয়ে রাখছি।
তো অনেকগুলো সুযোগ সুবিধা থাকছে। তার ফলে যারা সঠিকভাবে 2024 সেশনে ডিপ্লোমা ইন ফার্মাসিতে পিসিআইয়ের আন্ডারে ভর্তি হতে চাও, তারা কিন্তু আর দেরি না করে 6291086211 নাম্বারে যোগাযোগ করো। আমরা সম্পূর্ণ বাংলা ভাষায় প্রত্যেকটা টপিকস আমরা পড়াবো, ইংলিশে ছোটো ছোটো করে লিখিয়ে দিব, এবং আমরা পুনরায় আমরা টপিক্সটা আবার ইউটিউবে আবার আপলোড করে দিব, যাতে তোমাদের আরও বেশি করে বুঝতে সুবিধা হয়, বারংবার দেখতে সুবিধা হয়। তাই তোমরা প্রত্যেকেই পড়াশোনা করতে থাকো। সারা দিনে 1 ঘন্টা অথবা 2 দিনে 1 ঘন্টা করে পড়ো, দেখবে আরামসে ক্লিয়ার হয়ে যাবে। কোনো ভয় পাওয়ার কিছু নেই। সঠিক প্রতিষ্ঠান যদি তোমার পাশে থাকে, সঠিক মানুষজন যদি তোমার পাশে থাকে, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। তাই দ্রুত যারা ডিসিশন নিতে চাও, এখনো পর্যন্ত কিন্তু করছো, এদিক ওদিক ঘোরাঘুরি করছো, বিভিন্ন জায়গায় বুঝাবুঝি করছো, তারা দ্রুত কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং ভর্তি হতে পারো। আমরা এখানে দায়িত্ব সহকারে তোমার দায়িত্ব নিই এবং তোমাকে একজন সফল ফার্মাসিস্ট করার সহযোগিতা করি। তাই আজকে এইখান পর্যন্ত সবাই কিন্তু পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।